আমার দুঃখের জায়গাটা হচ্ছে এই যে আমরা বিভিন্ন সংস্কারের কথা বলছি, গতকাল আপনারা দেখেছেন জুলাই সনদে রাজনীতিবিদরা যে স্বাক্ষর করেছেন, অনেক সংখ্যা ছিল সিরিয়াল, অলমোস্ট 200 থেকে 84-এ নেমে আসতে বাধ্য হয়েছি। সেটার মধ্যেও বড় বড় বিষয় নোট অফ ডিসেন্ট আছে বড় বড় দলের, অর্থাৎ তারা ক্ষমতায় গেলে সেগুলো পালন করতে বাধ্য না। একটা আনুষ্ঠানিকতা শেষ হয়েছে গতকাল, কোনো আইনগত ভিত্তি নেই, কেউ মানতে বাধ্য না। 100 টাকা স্ট্যাম্প পেপারেও সাইন করা হয় নাই, অর্থাৎ এই কাগজটার মূল্য, আই এম সরি টু সে দ্যাট, এই কাগজটার মূল্য একটি ভাঙ্গারি দোকানের কাগজের চেয়ে 1 পয়সাও বেশি না, কারণ কোনো আইনগত ভিত্তি নাই, কেউ মানতে বাধ্য না। এবং 90-এর স্বৈরাচার পতনের পরেও রাজনীতিবিদরা এরকম মৌখিক কথা দিয়েছিল, কাগজে সাইন করেছিল, কেউ মানে নাই। এখন দেখেন আমাদের দেশের সিস্টেমটাই করাপ্টেড। এই যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের কথা বলা হচ্ছে, আপনারা সবাই উদ্গ্রীব হয়ে আছেন দেখার জন্য এবার জাতীয় নির্বাচন কি হয়, প্রফেসর মোহাম্মদ ইউনূস কেমন নির্বাচন আয়োজন করে, আগের মতো ভোট কি রাতের বেলা হবে নাকি দিনের বেলা হবে, নানাবিধ প্রশ্ন জনমনে। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি পঞ্চগড়ের সন্তান, পঞ্চগড় থেকে নির্বাচন করতে চাই, আরেকজন চট্টগ্রাম থেকে করতে চায়। আমাদের দেশের রাজনীতির কালচারটাই ভুল। একটা নির্বাচনে প্রার্থী যখন যায়, আমি কাউকে অপমান করতে চাই না, কিন্তু ভোটারদের থেকে একটা এক্সপেকটেশন থাকে, চা খাওয়াইলেন না, পান খাওয়াইলেন না, বিরিয়ানির প্যাকেটটা কই। নির্বাচনী ব্যয় গভর্নমেন্ট থেকে বাধা ধরা করে দেওয়া থাকে 25 লক্ষ টাকার মধ্যে খরচ করতে হবে। আল্লাহর কসম করে বলছি, বাংলাদেশের কোনো প্রার্থী কোনো জাতীয় নির্বাচনে 25 লক্ষ টাকার মধ্যে নির্বাচনী ব্যয় শেষ করতে পারে না। আমাদের দেশের রাজনীতিবিদরা 2 কোটি, 5 কোটি, 10 কোটি, 50 কোটি টাকা পর্যন্ত খরচ করে একটা জাতীয় নির্বাচনে। কেন করে? জিতে আসবো। আচ্ছা, এই যে টাকাটা ব্যয় করলাম, রাজনীতিবিদটা কি চিন্তা করে বলেন তো? দিস ইজ মাই ইনভেস্টমেন্ট, আমার এই টাকাটা তুলতে হবে। আমি 5 বছর যে এমপি হয়ে থাকবো বা মন্ত্রী হয়ে থাকবো, আমি 5 কোটি টাকা খরচ করলে আমার 50 কোটি টাকা তুলতে হবে। আমি তো সিস্টেমটাকেই ভুল বানিয়ে রেখে দিয়েছি। তাহলে কিভাবে আমি যখন বলছি ওই যে লুটপাট করে বিদেশ পাচার করা হাসিনা আমল, অথবা তার আগের বিএনপি আমলে আমরা দেখেছি দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন, বিকজ পলিটিশিয়ানরা ইনভেস্টমেন্ট করছে, তারা পলিটিক্সকে বিজনেসে রূপান্তর করেছে। আমরা অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছিলাম আমাদের দলের পক্ষ থেকে, আমাদের দলটা ছোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা, অনুরোধ করেছিলাম আপনারা সংস্কার করছেন, নির্বাচন পদ্ধতিটা পরিবর্তন করেন। কোনো প্রার্থী পোস্টার ছাপাতে পারবে না, লিফলেট করতে পারবে না, নিজস্ব মঞ্চে ভাষণ দিতে পারবে না, গণসংযোগ করতে পারবে না, মিছিল করতে পারবে না। গভর্নমেন্ট এরকম জাতীয় সংলাপের মতো মঞ্চ বানিয়ে দিবে, সেখানে এক এক দিন এক এক এলাকায় সকল প্রার্থী এসে উঠবে, জনগণ প্রশ্ন করবে, তারা উত্তর দিবে বা বক্তব্য রাখবে। ওই এক মঞ্চ থেকে হতে হবে। অতিরিক্ত টাকা খরচ করার কোনো ব্যবহার রাখা যাবে না। প্রার্থী কোনো টাকাই খরচ করতে পারবে না। সেই মঞ্চ বানানোর সাউন্ড সিস্টেম, লাইটের যেই টাকাটা লাগে, এটা গভর্নমেন্ট ধরে দিবে, সবাই গভর্নমেন্টকে জমা দিবে। আপনি অতিরিক্ত 1 টাকা খরচ করতে পারবেন না। আপনি চাইলেও পলিটিক্সকে ব্যবসায় রূপান্তর করতে পারবেন না। কিন্তু যেটা বলছিলাম, আমরা ছোট দল, আমাদের কথা সাধারণত শোনা হয় না। বাস্তবতা হচ্ছে এই যে এত সংস্কারের কথা বলা হচ্ছে, এই যে এত হাজারো শহীদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, আজকে তৃতীয় সেশনে যেটা নিয়ে কথা বলছি, সবকিছু তো কানেক্টেড। আমরা ওই নতুন বাংলাদেশটা চাচ্ছি, যেই নতুন বাংলাদেশে আমি প্রযুক্তিতেও মাথা উঁচু করে দাঁড়াবো। আজকের আরেকটা বিষয়, আমি সামনের বাংলাদেশকে দেখতে পাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বাংলাদেশ। শুধু বাংলাদেশ না, দুনিয়া। আমি সামনের দুনিয়াটাকে দেখতে পাই রোবোটিক্সের দুনিয়া। অথচ কোন সরকার অথবা অন্তর্বর্তী সরকার অথবা কোনো রাজনৈতিক দল, কোনো সামাজিক সংগঠন যাদের প্রয়োজনীয় কাজগুলো করার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই অথবা রোবোটিক্স নিয়ে বাংলাদেশে কোনো কাজ হচ্ছে না, কেউ করার চেষ্টাই করছে না। বাকি বহির্বিশ্ব
উন্নত বিশ্বে যে দেখেন কারিগরি শিক্ষা শুরু হয়ে গেছে, তারা পাগলের মতো ঝাঁপিয়ে পড়েছে এই বিষয়গুলোতে জ্ঞান অর্জনের জন্য। কারণ আগামীর দুনিয়াটা এই প্রযুক্তির দুনিয়া, সেখানে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। আমি আজকের এই জাতীয় সংলাপ থেকে অনুরোধ জানাতে চাই, বিনয়ের সাথে হাত জোর করে করজোরে মাফ চেয়ে বলতে চাই যে আগামীর বাংলাদেশ যে আমরা গড়তে চাই, শুধু এই প্রতীক নির্ভর নির্বাচন রাজা বদল হতেই থাকবে, আর আমরা এভাবে করেই আশায় বসে থাকবো যে আমরা লুটপাট করব, আমরা দুর্নীতি করব, আর দেশের সাধারণ মানুষ বাইরে যে রেমিটেন্স পাঠাবে, আর এইখানকার মানুষজন কার্যক্রম করে পাটজাত পণ্য বা কৃষিজাত পণ্য, প্যাকেটজাত পণ্য, চামড়াজাত পণ্য আর গার্মেন্টসের পণ্য রপ্তানি করবে, ওখান থেকে আবার টাকা আসবে। এইভাবে করে বাংলাদেশ চলবে না। হ্যাঁ, চালাইতে চাইলে চলবে, ওই শেখ মুজিবের আমলের দুর্ভিক্ষর বাংলাদেশ চালাতে চাইলে চলবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন বাংলাদেশ চালাতে চাইলে চলবে, শেখ হাসিনার গুম খুনের বাংলাদেশ চালাতে চাইলে চলবে, কিন্তু যে স্বপ্নের বাংলাদেশটা আমরা দেখেছিলাম সেই বাংলাদেশটা চলবে না। অতএব আমি অনুরোধ করব, শুধুমাত্র রাজনীতিবিদ নয়, রাজনীতিবিদ সহ সমাজের বিভিন্ন পর্যায়ে যারা রয়েছেন, সকলে মিলে যদি একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা, তাহলে আমাদের দেশটাকে স্থিতিশীল করতে হবে। বাইরের ইনভেস্টমেন্ট যাতে প্রকৃতভাবে আসে, বড় বড় শিল্প কারখানা যাতে গড়ে তুলে সেই পরিবেশটা তাদেরকে দিতে হবে, প্রকৃত অবকাঠামো দিতে হবে, বিদ্যুৎ ব্যবস্থা দিতে হবে, আমার দেশের রাস্তাঘাটের হরতাল অবরোধ ভাঙচুর বন্ধ করতে হবে, এবং একই সাথে সাথে যে জনশক্তি রয়েছে তাদেরকে সুশিক্ষিত করতে হবে যার যার ক্ষেত্রে। এবং সর্বোপরি সবাইকে মনে রাখতে হবে, যে যার ধর্মের যে প্রভু আছে, আমার প্রভু আল্লাহ, আমার প্রভু হিন্দুস্তান নয়। কারো গোলামি করার জন্য বাংলাদেশের মানুষ বারবার রক্ত দেয় নাই। এইটুকু যদি ধারণ করতে পারি, তাহলে নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সময় একটু বেশি নিয়ে নিয়েছি, সবার কাছে ক্ষমা প্রার্থী, এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য আবারও ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি।